দেশের পথে দেশের পথে দেশের পথে দেশের পথে দেশের পথে বন্ধুরা, আজকের ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের স্বাগতম। গত পর্বে আমরা এসেছি বিভাগীয় শহর সিলেটে। সেই ধারাবাহিকতায় আমরা আজও ঘুরে বেড়াবো বাংলাদেশের ভূস্বর্গ সিলেট জেলায়। সিলেট এসে আমাদের বারবার মনে হয়েছে এখানকার প্রকৃতি, জনজীবন, ঐতিহাসিক সব স্থাপনা আর পাহাড়ি জীবনের নানা বৈচিত্র্য হয়ে উঠতে পারে দেশি বিদেশি পর্যটকদের জন্য আকর্ষণীয় স্পট। এখন শুধু প্রয়োজন পর্যটনের সুবিধাগুলো একটু বাড়ানো। দেখুন ছবির সাথে আমাদের কথা কিভাবে মিলে যাচ্ছে। এই পাহাড়ি জনপদ দেখেই হয়তো বিখ্যাত পর্যটক ইবনে বতুতা বলেছিলেন, শ্রীহট্ট পরিক্রমা না হওয়া পর্যন্ত আমার ভারত পরিক্রমা শেষ হইত না। আর চীনা পর্যটক হিয়েন সাং বলেছেন, এটা একটা প্রাচীন ও গৌরবশালী দেশ। এরকম অনেক কথাই বলা হয়েছে এই সিলেটকে নিয়ে। আজ প্রথমেই আপনাদের নিয়ে যাব সিলেট পর্যটন মোটেলে। দেখা যাক এখানকার পর্যটন মোটেলে আপনাদেরকে কি কি দেখাতে পারি। সিলেটের পর্যটন শিল্পের উন্নয়নে সরকারিভাবে 1993 সালে এই পর্যটন মোটেল নির্মাণ করা হয়। প্রায় 41 একর জায়গার উপর অবস্থিত এই মোটেলে থাকার জন্য আছে 26টি কক্ষ, যার মধ্যে 6টি এয়ার কন্ডিশনার, একটা লবি, একটা রেস্তোরাঁ, প্রতিটি রুমে টিভি সহ অত্যাধুনিক সুযোগ সুবিধা। দেশি বিদেশি পর্যটকদের কথা মাথায় রেখে পাহাড়ের উপর প্রাকৃতিক পরিবেশে এটি গড়ে তোলা হয়েছে। তবে পর্যটন মোটেল আপনাদের দেখাবো না, আমরা আপনাদের নিয়ে যাব এর সাথে লাগানো পাহাড়ের উপরে ছোট্ট সুন্দর বেড়ানোর জায়গাটিতে। এখানে ঢুকতে হলে আপনাকে 5 টাকার টিকিট নিতে হবে। পাহাড়ের উপরে চুপচাপ কিছুটা সময় খরচ করে দূরে সিলেটের বিভিন্ন স্থাপনা এবং পাহাড়ি দৃশ্য দেখতে আপনার ভালো লাগবে। অথবা এখানে এসে হইচই করে পিকনিকও করতে পারেন। এই পর্যটন মোটেলের দক্ষিণে সিলেট ক্যাডেট কলেজ, পশ্চিমে বন বিদ্যালয় এবং উত্তরে সিলেট বিমানবন্দর অবস্থিত। আর উত্তর পূব দিকের সীমান্তের ওপারে আছে মনোরম পাহাড়ের সারি, যার সবগুলোই এখান থেকে দেখা যায়। বাংলাদেশের জেলাগুলোর মধ্যে অনেকগুলো জেলায় আছে যার যেখানে যাবেন সেখানে দেখার মতো জিনিস আছে। যেমন সিলেট দেখেন, এই পাশটায় কি সুন্দর পাহাড়, এখানে একটা থিম পার্ক, আর আমরা তো একটা ছোট টিলার উপরে দাঁড়াই আছি। আসেন সিলেটে দেখেন এর সৌন্দর্য। পর্যটন মোটেলে আসতে হলে আপনাকে আসতে হবে সিলেট শহর থেকে মাত্র 7 কিলোমিটার উত্তরে বড়শালা নামক এই স্থানে। সাথে গাড়ি না থাকলে সিএনজি বা রিক্সা নিয়ে চলে আসুন, বেরিয়ে যান প্রকৃতির এই সাজানো বাগানে। দেশের পথে বন্ধুরা, আমাদের সাথে ঘুরতে আপনাদের কেমন লাগছে? ইতিমধ্যে অনেক চিঠি, ইমেল ও SMS পেয়েছি, যা থেকে বোঝা যায় আপনারা মন দিয়ে বাংলাদেশ দেখছেন। আপনাদের অনেক আগ্রহ আমাদেরকে আরও উৎসাহিত করছে। তবে বন্ধুরা, অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের চিঠির উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ, আমরা চলেছি শালুটিকর। সেখানে আছে সাইফুর রহমান নামে একজন নির্বাচন পাগল মানুষ, যিনি জীবনে ইউনিয়ন পরিষদের নির্বাচন থেকে শুরু করে রাষ্ট্রপতি পদে নির্বাচন পর্যন্ত সব নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তবে তিনি মাত্র একবারই উপজেলার চেয়ারম্যান হয়েছিলেন। কিন্তু রাস্তা দেখে মনে হচ্ছে আমরা ভুল জায়গায় চলে এসেছি। মনে হচ্ছে আমরা সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে ঢুকে পড়েছি।
আপনারা আমার পিছে যেটা দেখছেন এটা হচ্ছে সিলেটের এয়ারপোর্ট। তো যা ভেবেছি তাই, এটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। 1998 সালের 20 ডিসেম্বর এটি আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে স্বীকৃতি পায়। ঝামেলা হওয়ার আগে চলুন চুপচাপ কেটে পড়ি। ভাই শালুটিগড় যাওয়ার রাস্তা কেমন এখন? শালুটিগড় আমরা বাইপাসে ঘুরিয়ে যেতে হইব। বাইপাসে গিয়ে বুঝা ইয়া এদিকে তো বন্ধ, যাওয়ার কোনো উপায় নাই এদিকে? না, গাড়ি নিয়ে যেতে পারত না। তো এই যাত্রায় আর শালুটিকা যাওয়া হচ্ছে না, চলুন কাছে পিঠে কোথাও ঘুরে আসা যাক। এই তো একটা বিনোদন পার্ক। পর্যটন মোটেল থেকে এই পার্কটি আমরা তখন দেখছিলাম। সিলেটে বেশ কটি বিনোদন পার্ক আছে, তার মধ্যে এটির নাম অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড। এই জেলায় সরকারি ও বেসরকারি উদ্যোগে পর্যটনের বেশ কিছু সুবিধার ব্যবস্থা করা হয়েছে। একাধিক সুন্দর ও পরিচ্ছন্ন হোটেল, মোটেল, কটেজ রয়েছে সিলেটের বিভিন্ন জায়গায়। একই সাথে ঘুরতে আসা পর্যটকদের বাড়তি বিনোদনের জন্য গড়ে উঠেছে এমন অ্যামিউজমেন্ট পার্ক। চমৎকার পাহাড়ি পরিবেশে সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত এই পার্কটি অনেক বড়। এখানে বিভিন্ন বয়সী মানুষের উপযোগী অনেকগুলো রাইডসও আছে পরিবার পরিজন নিয়ে সময় কাটানোর নানা আয়োজন। আর ছোটদের জন্য তো এটা স্বর্গরাজ্য। আয়োজন যখন আছে তখন তা একটু উপভোগ করা যায়। সিলেট ঘুরতে ঘুরতে যখন একটু বোর লাগবে এখানে আসবেন, ভালো লাগবে। তো দেখুন সিলেটের অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড। বন্ধুরা, আপনারা এখন যে চা বাগানটি দেখছেন তার নাম মালিনী ছড়া। সিলেটের ইতিহাস বলতে গেলে এই চা বাগানটির নাম অবশ্যই বলতে হবে। সিলেটে আসলেই যেন এই কথাটা না বললেই নয়, দুটি পাতা একটি কুড়ি। যত কিছু দেখছি সিলেটে তার মধ্যে একটা কথা লেখা আছে, দুটি পাতা একটি কুড়ি। তার মানে চা বাগানের এই দুটি পাতাকেই বোঝানো হচ্ছে। এটি হচ্ছে মালিনী ছড়া চায়ের বাগান। এই চায়ের বাগানটি সিলেটের প্রথম চায়ের বাগান। শুধু প্রথমই নয়, এটি সিলেটের সবচেয়ে বড় চা বাগান। 1854 সালে ইংরেজ ব্যবসায়ী হার্টসন ও তার ভাই এই মালিনী ছড়া চা বাগানটি প্রতিষ্ঠা করেন। আর সে সময় এটি ছিল 14,500 একর জায়গা জুড়ে। বুঝতেই পারছেন মালিনী ছড়া চা বাগান কত বড়। দেশে পথে যারা নিয়মিত দেখেন তারা জানেন এই অনুষ্ঠান করতে আমাদের তেমন একটা পূর্ব পরিকল্পনা থাকে না, তাই যেতে পথে যা দেখার মতো পাই তাই আপনাদের দেখাই। শুনলাম কাছেই আছে একটা গলফ ক্লাব। আমাদের জানা মতে সিলেটে কোনো গলফ ক্লাব নেই। দেখা যাক তবে এখানে কি আছে। আমি বসে আছি সিলেটের একমাত্র গলফ ক্লাবে। এটি সেই ব্রিটিশ আমলের কথা। সে সময় এই গলফ ক্লাবে রাজপরিবারের অনেকেই এসেছিলেন, এমনকি প্রিন্স চার্লসও এসেছিলেন একবারই বাংলাদেশে, এবং তিনি এই গলফ ক্লাবটি ভিজিট করেছেন। এখন দেখলে বোঝার উপায় নেই যে এখানে একসময় গলফ ক্লাব ছিল এবং সেখানে প্রিন্স চার্লস এসেছিলেন। বিভাগীয় শহর হিসেবে সিলেটে একটি গলফ ক্লাব থাকলে মন্দ হতো না। গলফ ক্লাব দেখতে এসে দেখলাম এখানে সিলেটের বিভাগীয় স্টেডিয়াম তৈরি হচ্ছে। এটি সহ সিলেটের স্টেডিয়ামের সংখ্যা 2। বয়স্ক কজন ভদ্রলোক আমাদের বললেন এখানে একসময় আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতা হয়েছিল, আর স্টেডিয়াম সংলগ্ন পাহাড় থেকে গোটা সিলেট শহর দেখা যায়। বক্সিং দেখাতে না পারলেও চলুন দেখি সিলেট শহর দেখা যায় কিনা।
কি কেমন দেখলেন সিলেট শহর? সিলেটকে বলা হয় ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি, আর এই ৩৬০ আউলিয়ার নেতা ছিলেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। গত পর্বে আমরা হজরত শাহজালালের মাজার দেখিয়েছি, আজ দেখবেন চাশনি পীরের মাজার। সিলেটের চাশনি পীরের মাজার দেখতে এলে পাবেন একের মধ্যে দুই মজা, মাজার এবং বানর, প্রচুর বানর। দেখেন চাশনি পীর সম্বন্ধে আমরা তেমন কোনো তথ্য জানি না। যতটুকু জানতে পেরেছি তা হলো হজরত শাহজালালের অন্যতম সাথী হিসেবে তিনি তুরস্ক থেকে এসেছিলেন। তিনি ছিলেন ভূতত্ত্ববিদ, মানে ভূমি বা মাটি বিশারদ। আগের দিনে এক দেশ থেকে অন্য দেশে যাবার পথ চেনার কাজটি যারা করতেন তাদেরকে ভূতত্ত্ববিদ বলা হতো। এমনকি এই ভূতত্ত্ববিদরা মাটি দেখে সেই দেশের নাম বলে দিতে পারতেন। ফলে ধারণা করা যায় চাশনি পীর রহমতুল্লাহ আলাইহি পথ চিনিয়ে হজরত শাহজালালকে তুরস্ক থেকে রোম, বাগদাদ, মুলতান হয়ে দিল্লি নিয়ে এসেছিলেন, আর এটি তার মাজার। মাজারে এত বানর কোথা থেকে যে এসেছে তা আমরা অবশ্য সঠিক করে বলতে পারবো না। তবে যেটুকু জানা যায় এরা বংশ পরম্পরায় এখানে আছে। তবে এদের সাথে সময় কাটানো কিন্তু সহজ। চমৎকার পরিবেশে অবস্থিত হজরত চাশনি পীরের এই মাজারে আসতে হলে আপনাকে আসতে হবে সিলেট সদরের গোসাইপাড়ার টিলায়। প্রাচীনকালে সিলেট ছিল কামরূপ রাজ্যের অন্তর্গত। পরবর্তীতে এটি গৌড় রাজ্য, লাউড রাজ্য ও জৈন্তা রাজ্য নামে তিনটি পৃথক রাজ্যে ভাগ হয়ে যায়। গৌড় রাজ্যের শেষ রাজা ছিলেন গৌড় গোবিন্দ, আর এই গৌড় গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করতেই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ১৩০৩ সালে সিলেটে আসেন। আমরা আপনাদের নিয়ে এসেছি সেই গৌড় গোবিন্দের বসত ভিটায়, যেখানে একসময় ছিল প্রাসাদ, দেবালয় সহ অনেক কিছু, যা আজ কেবল স্মৃতি। রাজা গৌড় গোবিন্দের বাড়ি বলতে যেটা বোঝায় আর কি, সেটাই ছিল এই টিলাটার উপরে। এইটাই গৌড় গোবিন্দের টিলা, আর এই গাছটা সেই সময়ের গাছ, রাজা গৌড় গোবিন্দের সেই সময়ের গাছ। রাজা গৌড় গোবিন্দ ছিলেন গৌড়ের শেষ হিন্দু রাজা। তার পিতার নাম সমুদ্রদেব, আর সে ছিল তৎকালীন ত্রৈপুর রাজ্যের অধিবাসী। কথিত আছে ত্রৈপুর রাজ্যের রানীর সাথে তার মেলামেশায় জন্ম হয় গৌড় গোবিন্দের। আবার অন্য মতে সে ছিল খাসিয়া সম্প্রদায়ভুক্ত। বিতর্ক যাই থাকুক না কেন, গৌড় গোবিন্দ ছিলেন একজন প্রভাবশালী হিন্দু রাজা, পরাক্রমশালী, বীর এবং জাদুবিদ্যায় পারদর্শী। তবে অত্যাচারী শাসক হিসেবে তিনি পরিচিত। তার শাসনামলে বলিদান প্রথা চালু ছিল। শুধু ইতিহাস ঐতিহ্য নয়, এই সিলেটে জন্মগ্রহণ করেছেন নামি দামি অনেক মানুষ। তাদের মধ্যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি খান উসমানী, সৈয়দ মুস্তফা আলী, বিচারপতি আব্দুস সাত্তার, সাংবাদিক আমিনুর রশিদ চৌধুরী, গিরিশচন্দ্র রায়, অ্যাডমিরাল M.A. খান, বিপ্লবী নিকুঞ্জ বিহারী গোস্বামী, আলতাফ হোসেন, মৌলভী আব্দুল করিম, শাহ সীতালং, সেনাপতি ফাতেহ খাঁ, হুমায়ুন রশিদ চৌধুরী, রাগিব আলী, নাট্যাভিনেতা খলিলুল্লাহ খান, ইনাম আহমেদ, কায়সার হামিদ, নায়ক সালমান শাহ, সঙ্গীত শিল্পী সুবীর নন্দীর নাম এই মুহূর্তে অবশ্য মনে পড়ছে। তো আমরা এখন আছি সিলেট
এমসি কলেজ এলাকায়, যে কলেজটি শুধু সিলেট জেলার শিক্ষা বিস্তারই নয়, তৎকালীন সময়ে সমগ্র উত্তর পূর্ব বাংলা এমনকি আসাম প্রদেশের মধ্যেও সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল। রায়নগরের প্রসিদ্ধ জমিদার মুরারি চাঁদ রায়ের নামে তার পালক নাতি গিরিশচন্দ্র রায় 1886 সালে প্রতিষ্ঠা করেন মুরারি চাঁদ স্কুল, আর এই স্কুলটি 1892 সালে পূর্ণাঙ্গ কলেজ হিসেবে আত্মপ্রকাশ করে। 1922 সালে এই কলেজে অনার্স চালু হয়। মাত্র 4 জন শিক্ষক ও 18 জন ছাত্র নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে এই এমসি কলেজের শিক্ষক আছেন প্রায় 100 জন, আর ছাত্রছাত্রীর সংখ্যা 3000-এরও বেশি। চমৎকার মনোরম পরিবেশে অবস্থিত এই এমসি কলেজ গত 100 বছরেরও বেশি সময় ধরে এতদ অঞ্চলের গৌরব ও ঐতিহ্যের প্রতীক হয়ে আছে। বসে আছি এমসি কলেজের সবচেয়ে উঁচু টিলার উপর অবস্থিত অধ্যক্ষ সাহেবের বাড়িতে। আর এই বাড়িতে অনেক আগে উইলিয়াম থ্যাকার, ইংরেজি কবি, উনি থেকেছেন 2 বছর। শুনেছি এই কলেজ এলাকাতে ছিল রাজা গৌর গোবিন্দের অস্ত্রাগার, মানে হাতি, ঘোড়া, তীর, ধনুক, বল্লম ইত্যাদি। চলুন খুঁজে দেখি। রাজা গৌর গোবিন্দের কোনো একটা স্থাপনা খুঁজছিলাম আমরা, খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম এটি ছিল রাজা গৌর গোবিন্দের অস্ত্রাগার। এটা 700 বছর আগেকার একটা স্মৃতি। এইসব ধ্বংসস্তূপ দেখে আজ আর বোঝার উপায় নেই এই পরাক্রমশালী রাজা গৌর গোবিন্দের অস্ত্রাগার কেমন ছিল। এখানে একসময় ছিল হাতিশাল, ঘোড়াশাল সহ নানা ধরনের যুদ্ধাস্ত্র, গোলা বারুদ, কামান ইত্যাদি যুদ্ধের সরঞ্জাম। 700 বছরের পুরাতন এই ঐতিহাসিক স্থানে এসে কোথাও বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কোনো সাইনবোর্ড খুঁজে পেলাম না। সিলেটের এমসি কলেজের এই বাউন্ডারিতে গৌর গোবিন্দের শাসন আমলের শেষ চিহ্নটি পুরোপুরি হারিয়ে যাবার আগে বন্ধুরা এক নজরে দেখে যান। এমসি কলেজের আছে এক বিশাল ছাত্রাবাস, আর আছে বিশাল খেলার মাঠ, যেখানে নাকি একসাথে 5টি ফুটবল ম্যাচ খেলা যায়। ছাত্রাবাস দেখার ফাঁকে লিখে নিন আমাদের যোগাযোগের ঠিকানা, দেশের পথে, বাংলা ভিশন, 73 বীর উত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ইমেল করুন দেশের পথে @banglavision.tv। SMS করুন 01911624736। আমি আবার বলছি 01911624736 এই নম্বরে। খুবই সুন্দর এই সিলেট, কোথাও উঁচু পাহাড়, কোথাও বা রাস্তা অনেক নিচে নেমে গেছে। আমাদের দেশের অল্প সংখ্যক জেলাতেই পাহাড় আছে, আবার সিলেটের পাহাড়ের সাথে বাড়তি যোগ হয়েছে চা বাগান, আর চা বাগানের চাকে ছায়া দিয়ে বাঁচিয়ে রাখতে নীরব বন্ধুর মতো দাঁড়িয়ে আছে আকাশ ছোঁয়া সব গাছ। বন্ধুরা, আমরা এখন এসেছি সিলেট শহরের টিলাগড়ের একটি বনে, যেটির নাম আলুরতল। বাংলাদেশ বন বিভাগের আওতায় এটি একটি পিকনিক স্পট ও ইকো পার্ক। সম্পূর্ণ প্রাকৃতিক এই বনে না আসলে বুঝতেই পারতাম না যে এখানে এমন একটা জায়গা রয়েছে। আমি এখন যে জায়গাটা বসে আছি এই জায়গাটার নাম হচ্ছে আলুরতল। আলুরতল একটা বনের ভিতরে পিকনিক স্পট।
আর এখানে আসতে হলে আপনাকে আসতে হবে এমসি কলেজের পেছনে। আসলে যে জায়গাটা হচ্ছে এমসি কলেজের পেছনে, দারুণ ফ্যান্টাস্টিক একটা ইকো পার্ক। জনমানব শূন্য এই আলুরতল পিকনিক স্পটটিতে ঘুরতে আসা মানুষের জন্য সামান্য কিছু সুযোগ সুবিধা এবং নিরাপত্তার ব্যবস্থা থাকলে আরো ভালো হতো। বাংলাদেশের প্রতিটি জেলারই একটা নিজস্ব আঞ্চলিক ভাষা আছে। সিলেটেও তার ব্যতিক্রম নয়। তবে সিলেটি ভাষার একটি বিশেষত্ব হচ্ছে এ ভাষা লেখার জন্য একটি নিজস্ব লিপি আছে। ৩৩টি শব্দ সম্বলিত এই লিপির নাম সিলেটি নাগরি লিপি। বর্তমানে নাগরি লিপির চর্চা প্রায় বিলুপ্তির পথে। সিলেটি নাগরি লিপি এখন ভাষা গবেষকদের মধ্যে সীমিত হয়ে পড়েছে, কিন্তু একসময় এই লিপিতে ছাপা হয়েছে বই, পুঁথিসহ অনেক কিছু। এ সম্পর্কে আমরা জানতে চেয়েছি সিলেটের বিশিষ্ট সাংবাদিক আব্দুল হামিদ মানিকের কাছে। আসলে নাগরি লিপিটা সিলেটের আঞ্চলিক ভাষাকে লেখার জন্যই উদ্ভাবিত। আঞ্চলিক ভাষা লেখার জন্য। আঞ্চলিক ভাষা এবং সিলেটি, চাটগা কিংবা রংপুরের ভাষা যেমন একটি আঞ্চলিক ভাষা, ঠিক ভাষা নয়, উপভাষা আমরা বলি। ভাষা তত্ত্বের পরিভাষায় আমরা এটাকে উপভাষা বলি। সিলেটি একটি সমৃদ্ধ উপভাষা এবং এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই যে দুনিয়ার অনেকগুলো বড় বড় সমৃদ্ধ ভাষার নিজস্ব কোনো লিপি নেই, এটি আপনি জানেন। এক ইংরেজি অ্যালফাবেট বা বর্ণমালায় অনেকগুলো ভাষা লেখা হচ্ছে, কিন্তু সিলেটের একটি উজ্জ্বল বৈশিষ্ট্য হচ্ছে এই যে সিলেটের আঞ্চলিক ভাষাটা লিখে প্রকাশ করার জন্য স্বতন্ত্র একটি বর্ণমালা। এই যে বর্ণমালা আপনি দেখছেন বা যে পুঁথিগুলো দেখছেন, এই বর্ণ এগুলোকে সিলেটি নাগরি, জালালাবাদী নাগরি, ফুল নাগরি এইসব শব্দে, এইসব নামে চিহ্নিত করা হয়। এটাতে আপনি আমাদেরকে বাংলাদেশ লিখে দেখান। নাগরি লিপিতে সবগুলো শ কিন্তু একটা শ। এটা হলো বাংলাদেশ। তো বন্ধুরা, নাগরি লিপি পরিচয়ের মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আজকে দেশের পথে। আগামী পর্ব থাকবে সিলেটের দারুণ দারুণ স্পট দেখার আমন্ত্রণ রইল। আমাদেরকে দু একটা লাইন শোনান আমাদের দর্শকদের জন্য। সিলেটি ভাষায় আপনারা কিভাবে কথা বলেন? দর্শক যারা দেখছেন, যারা এই প্রোগ্রাম দেখরা, দেশের পথের দর্শক যারা দেখেন নিয়মিত, তারা এই প্রোগ্রাম দেখলে নিজের গৌরব বইয়া বইয়া সমস্ত দেশে দেখার মতো একটা সুযোগ পাইবা এবং এটা বিনা পয়সায় ভ্রমণের সমান হয়ে যাবে বলে আমি মনে করি। অত এটা একটা ভালো প্রোগ্রাম, এটা সব দেখা উচিত। দেশের পথ।